ওয়েলকাম টু 5 মিনিট স্কুল। এই সিরিজে আমরা পড়ছিলাম চাকরির পরীক্ষার বিজ্ঞান। জেনারেল সায়েন্সের প্রথম ক্লাসে আমরা ভৌত রাশি, একক এবং মাত্রা সম্পর্কে পড়েছি এবং একটু বিস্তারিত আলোচনা করছিলাম, যেখানে আমরা পড়েছি ভৌত রাশি কাকে বলে, স্কেলার কি, ভেক্টর কি। আমরা পড়েছি মান এবং অভিমুখ থাকা সত্ত্বেও কেন ভেক্টর হয় না বা কোনটা ভেক্টর হয় না, বা এমন রাশিগুলো সম্পর্কে পড়েছি যেগুলো ভেক্টর অথবা স্কেলার কোনোটিই নয়, অর্থাৎ টেন্সারের কথা বলছি আমি। এছাড়া আমরা রাশিগুলোকে মূল দুটো ভাগে ভাগ করেছিলাম, একটি মূল রাশি এবং লব্ধ রাশি, যার মূল একক এবং লব্ধ একক নিয়ে কথা বলছিলাম। আমরা পরিমাপের বিভিন্ন পদ্ধতি নিয়ে কথা বলেছি প্রথম ক্লাসে, যেখানে সিজিএস, এমকেএস, এফপিএস এবং এসআই, এই চারটি পদ্ধতি নিয়ে কথা বলেছি। এমকেএসকে অনেক সময় আমরা এসআই বলে দিলেও এসআই যে একটি সম্পূর্ণ আলাদা পদ্ধতি সেটা নিয়েও কথা বলেছি। এছাড়া আমরা পড়েছি স্কেলারের যোগ কিভাবে হয়, স্কেলারের বিয়োগ কিভাবে হয়, স্কেলারের গুণ কিভাবে হয় বা ভাগ কিভাবে হয়। আজকে বেসিক্যালি আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ভেক্টর। আজকে আমাদের পড়ার মূল বিষয় হচ্ছে, প্রথম আমরা শুরু করব ভেক্টর দিয়ে। তো এই ভেক্টর রাশির কিছু অপারেশনস আছে। কীরকম? প্রথম আমরা যদি ভেক্টরের অপারেশন হিসেবে ভেক্টরের যোগ শুরু করি, প্রথম কথা হচ্ছে ভেক্টরের যোগ সম্ভব। ভেক্টরের যোগের অনেক রকম, আমরা লব্ধি ভেক্টরের কথা বলছি না। লব্ধি ভেক্টর বের করতে গেলে বেশ কয়েকটা সূত্র লাগে, যেমন ধরো ভেক্টরের ত্রিভুজ সূত্র, ভেক্টরের সামন্তরিক সূত্র, কিন্তু আমরা এখানে সেগুলোর কথা বলছি না। আমরা বলছি সমজাতীয় ভেক্টর যোগ করার কথা। এই সমজাতীয় ভেক্টর তখনই যুক্ত করা সম্ভব হবে যদি তাদের অভিমুখ একই হয়। এই অভিমুখ খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর, কারণ অভিমুখ একই না হলে সেক্ষেত্রে তাদের যুক্ত করা পসিবল হবে না। একটা ভেক্টর রাশিকে প্রকাশ করার ক্ষেত্রে, ধরো এই একটি ভেক্টর রাশি যেটা এই দিক থেকে এই এ বিন্দু থেকে শুরু করে বি বিন্দুর দিকে চলে যাচ্ছে, যে ভেক্টরটাকে আমরা এ দ্বারা প্রকাশ করছি, এর মাথায় একটা তীর চিহ্ন দেওয়া হয়, আর ইউনিট ভেক্টরের ক্ষেত্রে ক্যাপ দিই আমরা। যাই হোক, যে কোনো দুটো ভেক্টর, ধরো এ একটি ভেক্টর এবং বি একটি ভেক্টর রাশি, এদের লব্ধি রাশি, এদের লব্ধি একটি ভেক্টর আছে। এই দুটো ভেক্টরের লব্ধি ভেক্টর হচ্ছে, লব্ধি মানে যোগফলটাকে আমরা লব্ধি বলছি, এখানে যোগফল বলে কিছু হয় না, লব্ধি মানে দুটো ভেক্টর থেকে কি পরিমাণ, এই লব্ধিটাকে ইংরেজিতে বলা হয় রেজাল্টেন্ট, অর্থাৎ কি পরিমাণ ফলাফল পেতে পারবো, কি পরিমাণ মান পেতে পারবো। এই লব্ধিটাকে যদি সি দ্বারা আমরা প্রকাশ করি, এমনটা নয় যে সবসময় সি মানে এ ভেক্টর আর বি ভেক্টর যুক্ত হয়ে যাবে। যুক্ত কখন হবে? যদি সমজাতীয় ভেক্টর রাশি হয় এবং অভিমুখ একই হয়। ঠিক আছে, এবার এখানে বলে রাখি, ভেক্টরের যোগের ক্ষেত্রে দুটো ভেক্টরের যোগফল সবসময় কিন্তু একটি ভেক্টর রাশি হবে, দুটি বা তার বেশি। এখানে আমি সেটা উল্লেখ করে দিচ্ছি যে দুই বা তার বেশি ভেক্টরের যোগফল কি হবে। এটা সর্বদা একটা ভেক্টর রাশি, কোনো রকম হেজিটেশন ছাড়া সর্বদা এটা ভেক্টর হবে, মানে হবেই। এটাকে কোনোভাবে তুমি ওমিট করতে পারবে না যে দুটো ভেক্টরের যোগফল হবে না, সেরকম কিছু হবে না। এবার এই ভেক্টর যোগের কিছু নিয়ম আছে। ভেক্টর যোগের নিয়ম কিরকম না, দুটো নিয়মের কথা আমি একটু বলি। যে প্রথম যে নিয়মটি সেটি হচ্ছে ত্রিভুজ সূত্র, ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র বলা হচ্ছে, এবং দ্বিতীয় যে নিয়মটি সেটি হচ্ছে ভেক্টর যোগের সামন্তরিক সূত্র। ত্রিভুজ সূত্র কি এবং সামন্তরিক সূত্র কি, দুটোর পার্থক্য কোথায়? না, ভেক্টর কিভাবে কাজ করছে সেটার উপরে পার্থক্য হচ্ছে এই দুটো সূত্রে। আমি এখান থেকে যে কোনো একটা ত্রিভুজ নিয়ে নিতে পারি, তোমাদের সুবিধা মতো যে কোনো একটা ত্রিভুজ আমি এখান থেকে কল্পনা করে নিলাম। ধরো এই একটা ত্রিভুজ আমি কল্পনা করলাম। এবার এই ত্রিভুজের ক্ষেত্রে এই দেখো একটা ভেক্টর এ ভেক্টর এদিক থেকে গেল, ভি ভেক্টর এভাবে গেল। ঠিক আছে, তাহলে এই যে সি ভেক্টরের লব্ধি ভেক্টর কোথায় হবে? এই দুটো ভেক্টরের লব্ধি ভেক্টর সি বরাবর যাবে। এটা হচ্ছে ত্রিভুজ সূত্র। আবার সামন্তরিক সূত্র, আমি যদি একটি সামন্তরিক এখান থেকে নেওয়া সম্ভব হয়, দেখছি, নাহলে আমি এঁকে দিচ্ছি, এই হচ্ছে একটি সামন্তরিক। সামন্তরিকের আমরা জানি বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল হয়, কিন্তু কোণগুলো সবসময় 90 ডিগ্রি হয় না,
কোণগুলো 90 ডিগ্রি হলে সেটাকে আমরা আয়তক্ষেত্রর মর্যাদা দিই। এই সামান্তরিক সূত্রের ক্ষেত্রে দুটো ভেক্টরকে যদি আমরা এরকম এইটি এ এবং এটা বি সামান্তরিকের সংলগ্ন দুটো বাহু বা সন্নিহিত দুটো বাহু দ্বারা প্রকাশ করতে পারি, তাহলে ওই দুটো বাহুর যেখানে মিলিত হচ্ছে ওই সামান্তরিকের এই কর্ণ বরাবর তাদের রেজাল্টেন্ট ভেক্টর থাকবে। এবার সেটার মান আমাদের এই কম্পিটিটিভ এক্সামের সিলেবাসের অন্তর্ভুক্ত নয়, যারা বেসিক্যালি জিটিগুলো দেবে, জয়েন্ট এন্ট্রান্স দেবে, তাদের জন্য উল্লেখযোগ্য, সেখানে আর আমি যাচ্ছি না। ভেক্টরের যোগের পর যেটা নিয়ম আসে সেটা হচ্ছে তাহলে বিয়োগ কিভাবে সম্ভব। আমরা যদি ভেক্টরের বিয়োগের কথা বলি, দুটো ভেক্টরের বিয়োগ কি সম্ভব? এখানেও শর্ত কিন্তু ওই সমজাতীয় ভেক্টর হতে হবে এবং অভিমুখ একই হতে হবে, না হলে কিন্তু বিয়োগ করা যাবে না। সেক্ষেত্রেও সি সবসময় যে এ বিয়োগ বি হবে এটা আমরা বলতে পারি না, সবসময় আমরা বলতে পারি না। কিন্তু এখানে আরেকটা জিনিস বলে রাখি, দুটো ভেক্টরের বিয়োগফল এ বিয়োগ বি করলে যা মান পাবো সেটা কিন্তু কখনোই বি ভেক্টর থেকে এ ভেক্টর বিয়োগ করলে একই মান আমরা পাবো না। দিকের পার্থক্যের জন্য সেখানে একটা ধনাত্মক চিহ্ন, হয়তো ম্যাগনিটিউড একই পেলেও ধনাত্মক চিহ্ন আসতে পারে অথবা দিকের পার্থক্য হতে পারে। কিন্তু খেয়াল রাখবে আমরা দুটো ভেক্টরের বিয়োগফল সেটা কিরকম একটা রাশি আসবে। দুটো ভেক্টরের বিয়োগফল সেটা কিন্তু একটা রাশি, সেটা কিন্তু একটা ভেক্টর রাশি আসবে। এখানে একটা জিনিস, একটা নাল ভেক্টর বলে কোয়ান্টিটি আছে, ঠিক আছে, বা শূন্য ভেক্টর একটা টার্ম রয়েছে, যে টার্মটার নাম হচ্ছে শূন্য ভেক্টর। শূন্য ভেক্টর হচ্ছে এমন একটা ভেক্টর যেটার একটা অবস্থান রয়েছে, আর কিছুই নেই। সেটা নিয়ে আমরা আলোচনা করব যখন আমরা স্থান ভেক্টরগুলো পড়ব, সেটা নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব। এখানে দুটো ভেক্টর, দুটো কথা বলি, একটা লাইক ভেক্টর বলা হয়, দুটো টার্ম, একটা হচ্ছে লাইক ভেক্টর। এই লাইক ভেক্টরসের মান হচ্ছে, এদের একই রকম মান থাকতে হবে তা নয়, কিন্তু এদের মূল যেটা বিষয় সেটা হচ্ছে সেম ডিরেকশন থাকতে হবে, একই রকম দিকে তাদেরকে যাতায়াত করতে হবে, তাদের অভিমুখ একই হতে হবে। আর আমরা যদি ইকুয়াল ভেক্টরের কথা বলি, তাহলে ইকুয়াল ভেক্টরস আমরা কাদের বলবো? ইকুয়াল ভেক্টরসের লেন্থ সমান হবে। এই লেন্থ মানে কি? লেন্থ ইকুয়াল, ঠিক আছে। এখানে লেন্থ বলতে আমরা ম্যাগনিটিউডের কথা বলছি, কিন্তু মানের কথা বলছি। যাই হোক, আমরা যদি ভেক্টর গুণটা নিয়ে একটু আলোচনা করে দিই, ভেক্টরের গুণ এটা খুব উল্লেখযোগ্য একটা টপিক আলোচনা করার, কারণ এটা নিয়ে প্রায়শই প্রশ্ন আসে। আমরা কিছুক্ষণ আগের ক্লাসে পড়েছিলাম যে মান এবং অভিমুখ থাকা সত্ত্বেও কোনো কোনো রাশি আছে যেগুলোকে স্কেলার আমরা বলছি। কেন বলছি এই কারণটা বুঝতে গেলে আমাদের ভেক্টরের গুণ পড়তে হবে, কারণ এই যে ভেক্টরের গুণ এটা আবার দু রকমের হয়, এটা সাধারণ কোনোভাবে গুণ করে আমরা দিতে পারি না। কিরকম? এক ধরনের গুণ আছে যেটাকে আমরা বলি ডট গুণ, আর দ্বিতীয় ধরনের গুণ আছে যেটাকে আমরা বলি ক্রস গুণ বা ক্রস প্রোডাক্ট। বিষয়টা কিরকম হয় না, এই ডট গুণকে আমরা অনেক সময় স্কেলার গুণ বলি। আমি একটু তোমাদের বুঝিয়ে দিই এই ডট গুণ বিষয়টা আসলে কি। আমি এখানে ডট গুণ বলছি। ডট গুণ মানে দুটো ভেক্টরের মাঝে চিহ্নটা দেবো এরকম ডট। কিরকম? ধরো এ একটা ভেক্টর রয়েছে, যে কোনো ভেক্টর, তার সঙ্গে গুণ করছি বি একটা ভেক্টর, তাহলে সেটার ডট গুণ কি হবে? মডিউলাস অফ এ মডিউলাস অফ বি। একটা ভেক্টরের মডিউলাস কিরকম? একটা ভেক্টরের মডিউলাস জানতে গেলে ভেক্টরের সবার আগে যেটা জানতে হবে সেটা হচ্ছে ইউনিট ভেক্টর বিষয়টা কি। আমরা একটা দ্বিমাত্রিক দেশ, ধরো দ্বিমাত্রিক দেশ ধরলাম, সেখানে এই এক্স আর ওয়াই দুটো ডাইমেনশন ধরি, আর ত্রিমাত্রিক দেশের ক্ষেত্রে এরকম তিনটে ডাইমেনশন ধরে ফেলি। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ এবং জেড অক্ষ। এই এক্স অক্ষ বরাবর ইউনিট ভেক্টরকে আমরা আই বলি, ওয়াই অক্ষ বরাবর ইউনিট ভেক্টরকে জে বলি, জেড অক্ষ বরাবর ইউনিট ভেক্টরকে আমরা কে বলি। যে কোনো একটা ভেক্টর ধরো পি রয়েছে, এটার পজিশন, এই পি যে ভেক্টরটি রয়েছে এটার পজিশন ধরো এক্স অক্ষের দিকে এ, এক্স অক্ষের দিকে এ, এইরকম জায়গায় পজিশন। এ মানে কি? তাহলে এ আই, এ ইন্টু ইউনিট ভেক্টর আই, প্লাস এই ধরো এই অক্ষের দিকে বি রয়েছে, তাহলে বি ইন্টু ইউনিট ভেক্টর জে। এই অক্ষের কাছে ধরো সি আছে, এদিক থেকে দেখলে অ্যাকচুয়াল ত্রিমাত্রিক এখানে বোঝানো তো খুব অসম্ভব, এরকম একটা ওপরের দিকে থাকবে, ওপর হয়ে থাকবে। তাহলে এখানে যদি সি থেকে থাকে তাহলে আমরা বলতে পারি সি কে। এই একটা ভেক্টরের প্রকাশ।
যখনই আমরা এটার মডিউলাস বের করতে যাব তখন সেটা হয়ে যাবে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এরকম একটা মান আমরা পাবো, বা যে কোনো একটা মান পাবো, যেটুকু সংখ্য মান যেটাকে আমরা বলছি। এবার কি হচ্ছে, এই যে মডিউলাসটা আমরা বের করলাম এর সঙ্গে যুক্ত হচ্ছে কস থিটা। এবার কস থিটা থাকার কারণেই এখানে অ্যাঙ্গেলটা কি হয়ে যাবে, যে কোনো ধরো দুটো ভেক্টর কীরকমভাবে এটা কাজ করছে না, এই একটা ভেক্টর এই একটা ভেক্টর, এই দুটো এখানে একই বিন্দু থেকে উৎপন্ন হয়েছে, এটা হচ্ছে ধরো এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, ঠিক আছে। এই দুটো ভেক্টরের মাঝখানের অ্যাঙ্গেল হচ্ছে থিটা। তাহলে এই দুটো ভেক্টরের মাঝখানে অ্যাঙ্গেল থিটা হলে এরকমভাবে গুণ হচ্ছে এ বি কস থিটা। যারা ত্রিকোণমিতিটা একটু ভালো করে পড়েছো তারা খুব ভালো করে বুঝতে পারবে এটা। তাহলে এইটা কি করবে না, এখানে একটা স্কেলার কোয়ান্টিটি, এইটার প্রোডাক্ট হবে, এটার যে গুণফল হবে সেই গুণফলটা সবসময় হবে স্কেলার রাশি, সেজন্য এটাকে বলা হয় স্কেলার গুণফল, ঠিক আছে। আবার ক্রস গুণের ক্ষেত্রে কি, এটা তো এখানে ভেক্টর আলোচনা করছি না, ভেক্টর নিয়ে ভেক্টর অ্যালজেব্রা, ভেক্টর ক্যালকুলাস অনেক কিছুই আমরা পড়ে এসেছি, তবে সেই বিষয়গুলো সম্পূর্ণভাবে এখানের বিষয় নয়, কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে সেটা প্রযোজ্য নয়। আচ্ছা, এবার হচ্ছে ক্রস গুণ। ক্রস গুণ মানে আমরা যেটা ছোটবেলা থেকে গুণ চিহ্ন দিতে শিখেছি এটা, তার মানে ধরো এই একটা ভেক্টর এ আর এই একটা ভেক্টর বি, এদের মধ্যে ক্রস গুণ হলে কি আসে, দুটো এখানেও মডিউলাসগুলোই গুণ হবে, এ আর বি মডিউলাসগুলোই গুণ হবে, কিন্তু এখানে থিটার জায়গাটায় থাকবে সাইন থিটা। সাইন থিটা থাকার কারণে এখানে যে গুণফলটি পাবো সেই গুণফলটি আমরা পাবো একটি ভেক্টর রাশি। আর এই ডট গুণ হয় বলেই ধরো কার্য, ঠিক আছে, বলের বিরুদ্ধে কার্য আমি আগের দিনই বলেছিলাম, এই কার্য এটা দুটো ভেক্টর রাশির গুণফল রূপে কার্যকে প্রকাশ করা যায়, বল ইন্টু বলের প্রয়োগবিন্দু সরণ। আমি এখানে একটু বলছি, ধরো এই ডট গুণের ক্ষেত্রে কার্য বেরোচ্ছে কিরকম না, বল ইন্টু বলের প্রয়োগবিন্দু সরণ। তাহলে বল এবং সরণ দুটোই হচ্ছে প্রয়োগবিন্দু সরণ হোক বা যার খুশি সরণ হোক, সরণ তো একটা ভেক্টর রাশি, বল একটা ভেক্টর রাশি, প্রয়োগবিন্দু সরণ একটা ভেক্টর রাশি, কিন্তু সমস্যা হচ্ছে গুণফল। গুণফলটা হচ্ছে এখানে ডট গুণ, ফলে কার্য এই বল একটা ভেক্টর হয়ে গেল, আবার দেখো বলের প্রয়োগবিন্দু সরণ বলছি সেটা একটা ভেক্টর রাশি হয়ে গেল, তা সত্ত্বেও হওয়া সত্ত্বেও কার্য একটি অবশ্যই, ঠিক আছে, স্কেলার রাশি, স্কেলার কোয়ান্টিটি। এখানে আমরা আর এটা নিয়ে বেশি কিছু বলবো না, আমরা সরাসরি চলে যাবো এবারে ইউনিটে। ইউনিট কি, বিষয়টা কি আমরা আগের দিনই বলেছি, ফান্ডামেন্টাল ইউনিট এবং ডিরাইভড ইউনিট। অ্যাকচুয়াল কোনো একটা রাশির ফিজিক্যাল মেজারমেন্ট আমরা কিভাবে করতে পারি, দ্যাট ইজ আমরা ইংরেজিতে যদি বলি ফিজিক্যাল মেজারমেন্ট বা ভৌতিক পরিমাপ, অফ এ কোয়ান্টিটি, একটা রাশির ফিজিক্যাল মেজারমেন্ট অফ এ কোয়ান্টিটি, যে কোনো রাশি যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটির আমরা ভৌতিক পরিমাপ করব। তাহলে কিভাবে সেটা করতে পারবো না, দুটো জিনিস আমাকে দেখতে হবে, একটা হচ্ছে সেখানে দুটো অংশ থাকবে, একটা হচ্ছে নিউমেরিক ভ্যালু, নিউমেরিক মানে নাম্বার, সংখ্যা থাকবে, নিউমেরিক ভ্যালু থাকবে, এবং তার সঙ্গে আঠার মতো বসে থাকবে ইউনিট, কিসের ইউনিট, অফ দ্য রেসপেক্টিভ কোয়ান্টিটি। স্বভাবতই তোমার মনে প্রশ্ন জাগবে যে এটা কিরকম ভাবে হচ্ছে। ধরো আমি একটা সাধারণ কথা বলি, ধরো এখানে ভর মাপছো, ঠিক আছে, চালের ভর, তাহলে কি হচ্ছে, চালের ভর এখানে দেখো খেয়াল করো 5 কেজি, এই 5 যে অংশটা এইটি হচ্ছে নিউমেরিক ভ্যালু, আর কেজি যে অংশটা এটা হচ্ছে ইউনিট, এটা হচ্ছে সাধারণ কথা। এখানে কিছু এক্সেপশন রয়েছে, এক্সেপশন মানে কিরকম, কিছু ব্যতিক্রম রয়েছে। কি ব্যতিক্রমের কথা বলছি, কিরকম ব্যতিক্রমের কথা বলছি আমি, যে ব্যতিক্রমটা মনে রাখতে হবে, এখানে কিছু কোয়ান্টিটি আছে যেগুলো হচ্ছে এককবিহীন রাশি, যার একক থাকবে না, ইউনিটলেস কোয়ান্টিটি বা এককবিহীন রাশি। তাহলে এখানে আবার গল্পটা এরকম হয়ে গেল কেন, যে এমন কোয়ান্টিটি আছে যেটা এককবিহীন রাশি, কি গল্পটা এমন হয়ে গেল, প্রকৃতপক্ষে এমন কিছু রাশি আছে, এককবিহীন রাশি হচ্ছে সেসব রাশি যেই সব রাশিকে, যেগুলিকে দুটো সমজাতীয় রাশির অনুপাত হিসেবে প্রকাশ করা হয়।
এবার গল্পটা কীরকম, আরও একটা উদাহরণ দিলে তোমাদের কাছে খুব বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। ধরো আমি এখানে আপেক্ষিক গুরুত্বের কথা বলছি, স্পেসিফিক গ্র্যাভিটি বা আপেক্ষিক গুরুত্ব। এই আপেক্ষিক গুরুত্ব যে টার্মটি, আপেক্ষিক গুরুত্ব আমরা কিভাবে নির্ণয় করি? কোনো একটা বস্তুর ভর নিতে হবে, যে কোনো বস্তু হতে পারে, বস্তুর ভর, আর সেটাকে যখন আমরা সম আয়তনের জলের ভর বলি, সম আয়তনের জলের ভর, সেটাকে আমরা আপেক্ষিক গুরুত্ব বলি। এখানে খেয়াল করো দুটো কিন্তু এখানে ভর ওভার ভর, দুটোই ভরের অনুপাত। ধরো আমি তর্কের খাতিরে ধরে নিলাম প্রথমটির ভর হচ্ছে 5 কেজি আর দ্বিতীয়টির ভর হচ্ছে 2 কেজি। তাহলে কি হচ্ছে, এখানে দেখো দুটো পার্ট এই নিউমেরিক ভ্যালুর সঙ্গে নিউমেরিক ভ্যালুর অপারেশন হবে, আর বলেছিলাম ইউনিটের সঙ্গে ইউনিটের অপারেশন হবে। তাহলে কেজি কেজি ক্যান্সেলেশন হয়ে গেল, এখানে কি হবে 2.5, যে কারণে এটা একটা ইউনিট লেস কোয়ান্টিটি। ঠিক আছে, বোঝাতে পারলাম আশা করি, এখানে কোনো অসুবিধা হলো না। আমি তোমাদের ফান্ডামেন্টাল ইউনিট এবং ডিরাইভড ইউনিট বলেছিলাম, সেটা তোমরা বুঝতে পেরেছো। এসআই পদ্ধতিতে 7টি বেসিক ইউনিট বলেছি। কিছু ইম্পর্টেন্ট ডিরাইভড ইউনিট সম্পর্কে তোমাদের একটু জানতে হবে। আমি কিছু ডিরাইভড ইউনিট ইম্পর্টেন্ট বলছি। যেমন ধরো কিছু ইম্পর্টেন্ট ইউনিট যেগুলো মনে রাখতে হবে, এক্সামে কাজে আসে, সেগুলো একটুখানি তোমরা লিখে নিলে খুব ভালো হয়। যেমন ধরো ডিসপ্লেসমেন্ট। এই ডিসপ্লেসমেন্ট বা সরণ, ডিসপ্লেসমেন্ট কথাটাকে বাংলায় আমরা বলি সরণ, অতিক্রান্ত দৈর্ঘ্য নয় কিন্তু, সেটা হচ্ছে ডিস্টেন্স কাভার্ড। এটাকে ছোট হাতের ডি দ্বারা আমরা চিহ্নিত করি, ছোট হাতের ডি দিয়ে। এটার সিম্বল কি, এটার ইউনিট কি হয়ে যায়? যখন আমরা এটার ইউনিট দেখতে যাই, ইউনিট কি হয়ে যায়? ইউনিট কিন্তু মিটার। এই মিটারটাকে আবার সিম্বলিক্যালি আমরা ছোট হাতের এম দ্বারা প্রকাশ করি। দ্বিতীয় ক্ষেত্রে আমরা যদি ক্ষেত্রফলের কথা বলি, আমরা কথা বলছি এখন ক্ষেত্রফল বা এরিয়ার। এরিয়া পাওয়া যায় কিভাবে? এরিয়া মানে হচ্ছে দৈর্ঘ্য এবং তার সঙ্গে আরও একটা দৈর্ঘ্য গুণ করলে আমরা এরিয়া পেতে পারবো, দুটো দৈর্ঘ্য গুণ করলে। তাহলে এরিয়াকে আমরা এ দ্বারা প্রকাশ করি, যেটার ইউনিট হয়ে যায় কি? ইউনিট হয়ে যায় স্কোয়ার মিটার। তাহলে যেটাকে আমরা এম স্কোয়ার দ্বারা প্রকাশ করি, আমরা এসআই ইউনিটগুলোকেই ধরছি। আবার এই ক্ষেত্রফলটার বদলে যদি আমরা আয়তন ধরতাম, তাহলে আয়তন আমরা কিভাবে পেতে পারতাম? দেখো আয়তনে 3 বার দৈর্ঘ্য থাকে, একবার দৈর্ঘ্যের ইউনিট, প্রস্থটাও তো একটা দৈর্ঘ্য, সেজন্য আবার একবার দৈর্ঘ্যের ইউনিট, আবার উচ্চতাও একটা দৈর্ঘ্য, সে কারণে আবার একবার দৈর্ঘ্যের ইউনিট, 3 বার আমরা দৈর্ঘ্যের ইউনিট এখানে করি। তাহলে এই জায়গাটা খেয়াল করো, এটাকে ভলিউম বা ভি দ্বারা প্রকাশ করা হয়, এটাকে বলা হয় কিউবিক মিটার। আমরা যখন কোথাও থেকেও স্টোন চিপ, বালি ইত্যাদি কিনি, তখন বলি না এত কিউবিক কিনেছি, সেই এটার অর্থ কিউবিক মিটার, দ্যাট ইজ মিটার কিউব দ্বারা প্রকাশ করা হয়। আবার ধরো দ্রুতি বা বেগের একক সমান, আমরা দ্রুতি বলতে পারি অথবা বেগ বলতে পারি, এই দুটোর ক্ষেত্রেও আসলে একই হয়। কিরকম? দ্রুতির ক্ষেত্রে শুধু অতিক্রান্ত দূরত্ব বাই সময়, অতিক্রান্ত দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে আমরা দ্রুতি পেয়ে যাই। তেমনি বেগের ক্ষেত্রে এই অতিক্রান্ত দূরত্ব, আমি পার্থক্যগুলো পরে বলে দেব। বেগের ক্ষেত্রে সরণ অর্থাৎ সরল রৈখিক পথে অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই সময়। সরণও একরকম অতিক্রান্ত দূরত্ব, কিন্তু সেটা সরল রৈখিক পথে। এই দ্রুতি একে কিন্তু স্পিড, একে আমরা এস দ্বারা প্রকাশ করি। বেগ হচ্ছে ভেলোসিটি, এটা ছোট হাতের ভি দিয়ে প্রকাশ করি। দুটোর ইউনিট কিন্তু সমান। কিরকম? দুটোর ইউনিটই হচ্ছে মিটার পার সেকেন্ড। আমি আর পুরো ইউনিট লিখছি না, যেটার প্রয়োজন কেবলমাত্র সেটা লিখব। এটার ইউনিটও কিন্তু মিটার পার সেকেন্ড। আবার আমরা যদি ত্বরণের কথা বলি, ত্বরণ কিভাবে আমরা পাই? ত্বরণ হচ্ছে সময়ের সাপেক্ষে কোনো বস্তুর বেগের পরিবর্তনকে বলা হয়। কোনো বস্তুর বেগ যদি ক্রমশ বাড়তে থাকে, সেক্ষেত্রে সময়ের সাপেক্ষে সেই বেগের বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ। আবার বেগের একক মানে দেখো, বেগের একক মানে হচ্ছে সরণ বাই সময়, আমি জাস্ট আগেরটাই বললাম। তারপরে কি হচ্ছে, নিচে আরও একটা সময় এখানে এক্সট্রা লেজুর হয়ে যুক্ত হয়ে গেছে। তাহলে আমরা এখানে করতে পারি সরণ ওভার সময়, দ্যাট ইজ সময় স্কোয়ার। তাহলে খেয়াল করো আমরা কি পাচ্ছি? সরণ মানে কি? সরণ মানে কি? সরণ মানে দৈর্ঘ্য অতিক্রম করেছে। তাহলে এটাকে আমরা এফ দ্বারা প্রকাশ করি, আবার কেউ কেউ এ দ্বারাও প্রকাশ করে। এটার অর্থ হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, বা এটাকে লেখা হয় এরকম মিটার পার সেকেন্ড স্কোয়ার। এসআইতে আমরা লিখি মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2।
ঠিক আছে। তেমনিভাবে আমরা যদি বলের একক ধরি, ফোর্স, বল, ঠিক আছে, বলের একক আমরা কি বলি, বলের একক হচ্ছে নিউটন, ঠিক আছে, একে এফ দ্বারা প্রকাশ করি, এটা হচ্ছে নিউটন। এই নিউটন এন দিয়ে শুরু, NEWTON, সে কারণে এটাকে বড় হাতের এন দ্বারা প্রকাশ করা হয়। একই রকমভাবে ধরো শক্তির কথা বললাম, এনার্জি, এনার্জিটাকে কিভাবে আমরা প্রকাশ করি, এনার্জি ই দ্বারা প্রকাশ করি। তোমরা প্রত্যেকে জানো, ঠিক আছে, এনার্জি রাশিমালা আমরা কিভাবে পেতে পারি। এনার্জি রাশিমালা পেতে গেলে আমরা জুল এককে এনার্জি রাশিমালা মাপি, যেটাকে ক্যাপিটাল জে দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। একইভাবে নাম্বার 9 হচ্ছে ঘনত্ব। ঘনত্ব হচ্ছে ডেনসিটি। আমরা একটা বস্তুর ভরকে যখন তার আয়তন দিয়ে ভাগ করি তখন আমরা পেয়ে যাই তার ঘনত্ব, সেটাকে ডেনসিটির জন্য ডি দ্বারা প্রকাশ করি। কিন্তু আবার কখনো কখনো আমরা রো বলে একটি সিম্বল রয়েছে, সেই সিম্বল দ্বারাও প্রকাশ করি। এর অর্থ হচ্ছে, ভরের অর্থ তাহলে কিলোগ্রাম প্রতি ঘন মিটার বা কিউবিক মিটার, কিলোগ্রাম পার কিউবিক মিটার, দ্যাট ইজ আমরা কি লিখি, কিলোগ্রাম মিটার টু দি পাওয়ার 3, সরি কিলোগ্রাম মিটার পার মিটার কিউব, অর লিখি কিলোগ্রাম মিটার টু দি পাওয়ার -3, ঠিক আছে। একইভাবে আমরা মোমেন্টের ইউনিট লিখতে পারি। আমরা মোমেন্টকে টি দ্বারা প্রকাশ করি, টাও দ্বারা প্রকাশ করি অনেক সময়, ঠিক আছে। এটাকে আমরা নিউটন মিটার এককে প্রকাশ করি, এবং যেটাকে NM এভাবে আমরা লিখি। এখানে আমি তোমাদের একটা সিরিজ দিয়ে দেব, যেখানে তোমরা কোয়ান্টিটি, তাদের এসআই ইউনিট, ডাইমেনশনাল ফর্মুলা এগুলো লিখতে পারবে। ইউজুয়ালি আমি তোমাদের একটু মাত্রা কিভাবে লেখা হয় বা ডাইমেনশন কিভাবে লেখা হয়, ডাইমেনশনাল ফর্মুলা কিভাবে লেখা হয় একটুখানি বলে দিচ্ছি। ডাইমেনশনাল ফর্মুলার ক্ষেত্রে, এই মাত্রার ক্ষেত্রে ভরকে এম দ্বারা প্রকাশ করা হয়, আচ্ছা, দৈর্ঘ্যকে এল দ্বারা প্রকাশ করা হয়, এবং সময়কে টি দ্বারা প্রকাশ করা হয়। এক্ষেত্রে যখন তোমরা মাত্রায় প্রকাশ করবে কোনো কিছুকে, ধরো ঘনত্বের রাশিমালা বলা হয়েছে, ডেনসিটি বা ঘনত্বের রাশিমালা বলা হয়েছে। আমি একটু আগেই বললাম ঘনত্ব, তাহলে ভর ওভার আয়তন। এবার আয়তন মানে কি, আয়তন মানে ভর ওভার দৈর্ঘ্যের কিউব, দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য, এইভাবে তো আমরা আয়তন পাই। তাহলে এখানে ভর কি পাচ্ছি, এম, দৈর্ঘ্য কি এল কিউব, তাহলে আমরা লিখতে পারি এম এল কিউব, ঠিক আছে। প্রত্যেকটা এখানে থার্ড ব্র্যাকেট দিতে হবে, এটা হচ্ছে নিয়ম। আর স্ট্যান্ডার্ড নিয়ম হচ্ছে এম এল কিউব তো লিখলাম, এই টিটাও লিখতে হবে, টি এর কেউ নেই মানে 0 আছে, টি টু দি পাওয়ার 0, এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্মুলা। আমরা অনেক জায়গায় দেখি, সরি, এম এল টু দি পাওয়ার -3, নট 3, এম এল টু দি পাওয়ার -3 টি টু দি পাওয়ার 0, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্মুলা। একইভাবে তোমাদের যদি আরেকটা দেখাই, ধরো তুমি কার্যের ক্ষেত্রে লিখছো, কার্যের ক্ষেত্রে আমি লিখতে পারি, কার্যের আমরা কিভাবে পাই, যে আমরা পাই ভর ইন্টু দৈর্ঘ্য স্কোয়ার ডিভাইডেড বাই সময় স্কোয়ার, তাই তো। তার মানে আমি পেয়ে গেলাম দৈর্ঘ্য স্কোয়ার এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, এইটি হচ্ছে মাত্রা লেখার একটি সঠিক নিয়ম। এবার কিছু রাশি থাকবে যেগুলো মাত্রা থাকবে না, যেগুলোকে মাত্রাহীন রাশি বলা হবে, যেমন ধরো ইলেকট্রিক ফ্লাক্স, এগুলোর ক্ষেত্রে মাত্রা থাকবে না। এখানে আমি কয়েকটা জিনিস তোমাদের একটু বলে দিই, মেজারমেন্টের ক্ষেত্রে খুব কাজে লাগবে। মানে দৈর্ঘ্য পরিমাপের কিছু বড় এবং ছোট একক, দৈর্ঘ্য যখন পরিমাপ করছো এক্সামে খুবই এগুলো কাজে আসে। আমি তালিকাগুলো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো, আমি ক্লাসে বলে আর বড় করছি না ক্লাসটাকে। ধরো 1 মাইক্রন, মাইক্রন একটা একক রয়েছে, এই 1 মাইক্রন মানে কত, 1 মাইক্রন মানে হচ্ছে 10 টু দি পাওয়ার -4 সেন্টিমিটার, তার মানে হচ্ছে 10 টু দি পাওয়ার -6 মিটার। এটা কি হয়, এই মাইক্রন এককটা কি হয়, এটা দিয়ে আণুবীক্ষণিক বস্তুর আকার মাপা হয়। এবার এখানে আরো একটা একক আমরা পাই, যেটা হচ্ছে অ্যাংস্ট্রম। এই অ্যাংস্ট্রমটাকে আমরা লিখি 1a, মাথায় এরকম একটা শূন্য দিয়ে দিই, যার অর্থ হচ্ছে
10⁻⁻8 সেন্টিমিটার। তাহলে কি হবে, আরো 2 বাড়িয়ে দেব মিটারের ক্ষেত্রে, 10⁻10 মিটার। এটা দিয়ে কি হয়, এটা দিয়ে আলোর তরঙ্গ দৈর্ঘ্য আমরা মাপি। বুঝতে পারছো নিশ্চয়ই, এখানে তোমাদের কোনো দ্বিধা থাকার কথা নয়। এরকম আরেকটা ইউনিট রয়েছে যেটা হচ্ছে 1 ফার্মি। এই এখানে বলে রাখি, মজার ব্যাপার হচ্ছে 1 ফার্মিও যা 1 ফ্যামটোমিটারও তা। যদি বলা হয় 1 ফ্যামটোমিটার, এটাও কিন্তু 1 ফার্মি যা 1 ফ্যামটোমিটার তা। এটা খেয়াল রাখবে তোমরা। এটা কি হয়, এর অর্থ হচ্ছে 10⁻13 সেন্টিমিটার অর 10⁻15 মিটার। কি হয় এটা দিয়ে, এটা দিয়ে হচ্ছে নিউক্লিয়াসের ব্যাস মাপা হয়, রাইট। এবার নিউক্লিয়াসের ব্যাস মেপে কি করবে সেটা পরের প্রশ্ন। এবার আমরা যদি একটু বড়, এইগুলো গেল ছোট একক, ঠিক আছে, এগুলো ক্ষুদ্র একক। আমরা যদি বড় এককের কথা একটু ভাবি, সব থেকে বড় মানে আমরা এখানে 1 আলোকবর্ষ বলতে পারি। আলোকবর্ষকে ইংরেজিতে লাইট ইয়ার বলি। সেই তুমি আর আমি আলোকবর্ষ দূরে চলে গেলাম না, কি গান আছে না, এর অর্থ হচ্ছে 1 বছরে আলো যত দূর পর্যন্ত পথ শূন্য মাধ্যমে যেতে পারে। এটা একটা ফান্ডামেন্টাল ইউনিট। এটার অর্থ হচ্ছে 9.47 ইন্টু 10⁻12 কিলোমিটার। এটা কিন্তু খেয়াল রাখতে হবে তোমাদের। এখানে বলে রাখি আরেকটি ইউনিট রয়েছে যেটা হচ্ছে 1 পারসেক। এটা হচ্ছে দৈর্ঘ্য পরিমাপের সব থেকে বড় একক। এই যে পারসেক এককটা দেখছো, এটা হচ্ছে দৈর্ঘ্য মাপার বা দৈর্ঘ্য পরিমাপের সব থেকে বড় একক। এটা মাঝে মাঝে প্রশ্ন আসে, এটা তোমাদের পরিষ্কার ধারণা থাকতে হবে। এর অর্থ কত, এর মানে হচ্ছে 3.26 3.26 আলোকবর্ষ বা লাইট ইয়ার। স্বভাবতই এবার তোমরা আমাকে জিজ্ঞেস করবে যে দৈর্ঘ্য তো পরিমাপ হলো, এবার ভরের পরিমাপ হোক। চলো আমরা ভর পরিমাপের এককগুলো একটু দেখি। ছোট এবং বড় ভরগুলো কিভাবে পরিমাপ করি একটুখানি সে সম্পর্কে ধারণা নেওয়া উচিত। প্রথমে আমরা যদি বড় এককগুলো বলি, ধরো 1 কুইন্টাল। ভরের ক্ষেত্রে বড় দিয়েই আমরা শুরু করি। ধরো 1 কুইন্টাল। 1 কুইন্টাল মানে হচ্ছে 100 কেজি। এটা অ্যাজ সিম্পল, এটা তোমরা প্রত্যেকে জানো। এখানে আরেকটি টার্ম আসে 1 মেট্রিক টন। এই মেট্রিক টনের অর্থ কি, 1 মেট্রিক টন মানে কত? 1 মেট্রিক টন মানে হচ্ছে 10 কুইন্টাল। তার অর্থ কি, 10 কুইন্টাল মানে কত? 10 কুইন্টাল মানে অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ 1000 কেজি। এটা আবার বলে দেওয়ার তোমাকে আমি বলে দেবো এরকম কিছু হয় না। ভর পরিমাপের সব থেকে বড় একক হচ্ছে 1 চন্দ্রশেখর লিমিট। এই চন্দ্রশেখরের লিমিটকে আমরা ইংরেজিতে 1 CSL লিখি। এই CSL এটা হচ্ছে সব থেকে বড় একক ভর পরিমাপের, ঠিক আছে। এর মান কত? এর মান হচ্ছে সূর্যের ভরের 1.4 গুণ, 1.4 ইন্টু সূর্যের ভর। কমেন্ট করে তোমরা আমাকে উত্তর লিখবে সূর্যের ভর কত। এবারে এইগুলো যতগুলো একক বললাম এগুলো তো বড় একক, তাহলে ছোট একক কি কিছু নেই? অবশ্যই রয়েছে। ছোট একক কি না, 1 AMU। এই AMU কথাটার অর্থ হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট, ঠিক আছে। এই 1 AMU যা, এটাকেই আবার বলা হয় 1 ডাল্টন। 1 ডাল্টন, এই ইউনিটের নামই ডাল্টন। আবার এটাকেই বলা হয় 1 অ্যাভোগ্রাম। সবকটা ইউনিট আসলে একই। মান কত? মান হচ্ছে 1.66 ইন্টু 10⁻⁻27 কেজি। এটা কিন্তু তোমাদের একটা বেসিক ধারণা করতে হবে। এবার আমি বলছি তোমাদের, একটু বলি আগেরটার ক্ষেত্রে একটু বলে দেওয়া আমার আর কয়েকটা জিনিস একটু দরকার। মেগামিটার একটা টার্ম আমি ভুলে গেছি। 1 মেগামিটার। এই মেগামিটার মানে কত জানো? এটাও বড় দৈর্ঘ্যই মাপা হয়। 1 মেগামিটার মানে হচ্ছে 10⁻6 মিটার। তার অর্থ 10⁸ সেন্টিমিটার। এটা কিন্তু খেয়াল রাখবে। ভর পরিমাপ যখন বললাম, এখানে একটা কথা না বলে দিলেই নয়। এখানে একটা ইম্পর্টেন্ট হচ্ছে ওজন বাক্স।
এই ওজন বাক্সে বাটখারাগুলোকে একটা নির্দিষ্ট অনুপাতে রাখা হয়, তোমরা জানো নিশ্চয়ই। সেটা কত? ওজন বাক্সে বাটখারাগুলোকে 5:2:2:1 অনুপাতে রাখা হয়। কেন রাখা হয়? কেন রাখা হয়? কারণ এই অনুপাতে রাখলে যে কোনো ভর মাপা যাবে। দেখো 5, 2, 7, আবার 5 থেকে উল্টো দিকে 2 রেখে দিলে 3, 5, 2, 7, 2, 9, 5, 2, 7, 1, 8, যে কোনো ভর আমরা মাপতে পারবো। সেজন্য ওজন বক্সে বাটখারাগুলোকে 5:2:3 এই অনুপাতে রাখা হয়। এবার আমরা যখন ক্ষেত্রফলের পরিমাপ একটু দেখব, ক্ষেত্রফলের ক্ষেত্রে আর কি ইউনিট দেখা যায় তোমরা জানো নিশ্চয়ই। ক্ষেত্রফলের পরিমাপটা তোমাদের সঙ্গে একটু আমি শেয়ার করতে চাই। ক্ষেত্রফলের পরিমাপ যখন দেখব তখন একটা ছোট ইউনিট পাবো, যেটাকে বলা হবে বার্ন। কিরকম? 1 বার্ন, BARN। ঠিক আছে, এটা কি হয়? এক বার্ন মানে হচ্ছে 10⁻⁻28 মিটার স্কোয়ার। এই বার্ন এককে কি করা হয় জানো? এখানে এই এককে নিউক্লিয়াসের প্রস্থচ্ছেদ মাপা হয়। ঠিক আছে, আচ্ছা, এখানে আরেকটা ইউনিটও আমি ভুলে গেছিলাম, জাস্ট ভুলে যাওয়াটা খুব স্বাভাবিক। এখানে একটা বলি, এক্স একক বলে একটি একক রয়েছে, এক্স একক বা এক্স ইউনিট, যেটাকে 1x একক মানে 1xu বলা হয়। xu খুব ছোট দৈর্ঘ্য মাপতে ব্যবহার করা হয়। 1xu মানে 10⁻11 সেন্টিমিটার, তার মানে হচ্ছে 10⁻13 মিটার। আচ্ছা, এবার একটু আমি ভলিউমটা বলে দিই। ভলিউম অফ লিকুইড বা আয়তন বা তরলের আয়তনই লিখি। তরলের আয়তনের একক। তরলের আয়তনের একক কি? তরলের আয়তনের এখানে দুটো একক তোমরা খেয়াল রাখবে। একটা হচ্ছে 1 গ্যালন। গ্যালন মানে কি? 1 গ্যালন মানে হচ্ছে, ইউজুয়ালি দেখবে ব্রিটেনে গ্যালন এককে দুধও বিক্রি হয়, এর অর্থ 4.536 লিটার। ঠিক আছে, তাহলে এটাকে যদি উল্টে দিই তাহলে 1 লিটার মানে কত গ্যালন হবে? 1 লিটার মানে তোমাকে করতে হবে তাহলে 1/4.536 গ্যালন, যেটার মান তুমি বের করলে বেরোবে অ্যাপ্রক্সিমেটলি 0.22 গ্যালন। ঠিক আছে, এখানে দুটো কথা আমি বলতে চাই। যারা এখনো আমাদের সঙ্গে যুক্ত হওনি, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9735858096। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমাদের নতুন একটা ব্যাচ শুরু হয়েছে, যেখানে আমরা প্রত্যেকটা বিষয় এভাবেই পড়বো, একদম ডিটেলে পড়বো। ব্যাচটা হচ্ছে জেনারেল কম্বাইন্ড ব্যাচ। যুক্ত হতে চাইলে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। আর আজকে ক্লাস শেষ করার আগে আরও দুটো ইউনিট নিয়ে একটু তোমাদের বলতে চাই। প্রথম হচ্ছে ক্যারেট। ক্যারেট কোথায় মাপা হয় সেটা বলে দিতে হবে না। 1 ক্যারেট মানে হচ্ছে 200 মিলিগ্রাম। সোনার দোকানে দেখো না 22 ক্যারেট, হীরা মাপা হবে ক্যারেট। আবার জেমস্টোন মাপার ক্ষেত্রে আরেকটা ইউনিট ব্যবহার করা হয়, যেটা হচ্ছে রতি। 1 রতি মানে হচ্ছে 180 মিলিগ্রাম। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা তোমরা খেয়াল রাখবে। আমরা পরের ক্লাসে অ্যাজ পার শিডিউল যেরকম ম্যাটার অ্যান্ড এনার্জি আছে সেভাবেই আমরা পড়তে থাকবো। কেমন লাগলো ক্লাস অবশ্যই ফিডব্যাক জানিও। ধন্যবাদ।